প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আজমল হোসেন পাইলট, সাবেক সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল। রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত। আজমল হোসেন পাইলট, বিএনপিতে কর্মী সমর্থকদের মধ্যে একটা বেপরোয়া আচরণ আমরা লক্ষ্য করছি। দুঃখজনক হলো সেটি দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে কিছু অপরাধমূলক ঘটনায় বিএনপি নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ ওঠার পর প্রশ্ন উঠেছে যে দেশের প্রধান রাজনৈতিক দলটির নেতাকর্মীরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে কেন, অথবা এই মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে কিনা দলটি, সে প্রশ্ন মোটা দাগে এসছে। আমরা জানি যে এই ধরনের অপরাধের কারণে দল থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু তারপরও কিন্তু এই যে হামলা, দখল, চাঁদাবাজি, থানায় প্রভাব বিস্তার, এগুলো কিন্তু থেমে নেই। প্রতিনিয়ত দেশের বিভিন্ন এলাকা থেকে এই ধরনের খবর আসছে। এর কি কোনো সমাধান নেই? দেশে যখন একটা গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে আপনি খেয়াল করবেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না বেসিক্যালি। তখন কিন্তু পুরা দেশ, এটা আমরা খুব গর্বের সহিত বলি, নিঃসন্দেহে এই দেশের সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান, সমস্ত কিছুই বিএনপি নিয়ন্ত্রণ করছে খুব শক্ত হাতে। কোনো দর্শন, কোনো হত্যা, কোনো লুটপাট, কোনো সরকারি অফিস, আদালত, সচিবালয় বিএনপি নিয়ন্ত্রণ করছে, এই শব্দটি ব্যবহার করার মধ্যে কিন্তু একটা ঝামেলা রয়েছে। সবাই মিলে করেছে বললে ভালো। নিঃসন্দেহে আপনার সাথে আমি এই বিষয়ে দ্বিমত পোষণ করছি না, যেহেতু আপনি সরাসরি বিএনপির কথাটাই বললেন। এখানে অন্য কোনো পার্টি যেহেতু আপনার চোখে পড়ে নাই, অন্য কোনো দলও আপনার চোখে পড়ে নাই এগুলোর সাথে জড়িত, এই জন্য আমি বললাম যে বিএনপি এটা খুব চমৎকারভাবে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দিয়েছিলেন ছিল, ওই সময় যে সরকারই ছিল না, দেশে পুলিশ প্রশাসন সমস্ত কিছু একটা আতঙ্কের মধ্যে ছিল, একটা অবধারিত সংঘর্ষের দিকে, বলা যায় একটা গৃহযুদ্ধের অবস্থা ছিল। এটাকে কিন্তু বিএনপি কন্ট্রোল করতে পারছে। আজকে যে প্রশ্নগুলো আপনি উত্থাপন করলেন, এটা জুলাই মাস, মোরলেস 1 বছর কিন্তু হয়ে গেল। এই জুলাই মাসটাকে নিয়ে, জুলাই আগস্ট বা অনেক সময় 36 আগস্ট আমরা যেটাকে আজকে বলি গর্বের সহিত, এই জায়গাটা খুবই ক্রিটিক্যাল। বিভিন্ন এজেন্সি, দেশীয়, আন্তর্জাতিক সমস্ত পরাজিত শক্তিগুলো একটা টার্গেটের মধ্যে আছে, এদেশে সরকারকে ব্যর্থ করার। অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো জুলাই অভ্যুত্থানের সাথে সরাসরি অংশীজন ছিলেন, সম্পৃক্ত ছিলেন, তাদেরকে উস্কানি দিয়ে, তাদেরকে লোভ অথবা লাভের বশবর্তী করে দেশে কিছু একটা অরাজকতা সৃষ্টি করা যায় কি না। আর পার্টির যে ব্যাপারটা, এটা আমি সবসময় বলি যে হাতের 10 আঙ্গুল যেমন সমান হয় না, 10 বাবার 10 সন্তান নিয়ে আমরা পার্টি করি। সবাইকে একই মানসিকতার হবে, সবাই একই মেধা বুদ্ধির হবে, তাও কিন্তু না। যে জায়গাটায় আপনি পরিবর্তন লক্ষ্য করবেন, আমরা অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই এই পার্টি ব্যবস্থা নিচ্ছে পার্টিগত। ইভেন আইন প্রয়োগকারী সংস্থাদেরকেও আহ্বান করা হচ্ছে যে এইসব কাজের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হোক, যেটা অতীতে দীর্ঘমেয়াদী এই দেশ যারা শাসন করলো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা দেখি নেই। আমরা যেটা মনে করি, আমরা এটা কিন্তু পাশ কাটায় যাচ্ছি না, বা আপনার কথাটাকে আমি আমলে নিয়েই কিন্তু কথাটা বলছি যে আমরা এটা যতটুকু নিয়ন্ত্রণে আনা যায় সেইটা। এরপরে আপনি আসেন, দেশের পুলিশ প্রশাসন কিন্তু ততটা ক্রিয়াশীল না। এই দায় কিন্তু এখন যেহেতু একটা ফরম্যাট আছে সরকারের, একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারও কিন্তু কিছুটা দায় থাকে। আজকের এই বাস্তবতা, কেন আপনি গ্রেপ্তার করতেছেন না, কেন মব সৃষ্টি হচ্ছে, মবের ক্ষেত্রে আপনি এই যতটুকু ব্যবস্থা গ্রহণ করা উচিত আপনি এই ব্যবস্থা কেন গ্রহণ করতেছেন না। শুধু একতরফাভাবে একটা পার্টির কর্মীদের উপর এই দায় চাপানোটা আমার মনে হয় না যে ঠিক হচ্ছে। আজমল হোসেন পাইলট, আমরা যখন এই প্রশ্ন করি, আমি এর আগেও আপনাকে বলেছিলাম এই টক শোতেই যে আমরা বিএনপিকে প্রশ্নটা বেশি করি কেন, কারণ তারা সবচেয়ে বড় রাজনৈতিক দল। একই সঙ্গে ধরে নেওয়া হয় একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি আপনাদের কেউ কেউ কোনো নেতা রেগে যান এই বিষয়ে জানতে চাইলে। আরেকটা যে কথা সবাই বলেন, সেটাও আপনি এখন বললেন,
সেটি হলো সরকার কেন করছে না, সরকার করতে গেলে কি হয়। পাটগ্রাম তার সাম্প্রতিক উদাহরণ। না, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যদি আপনি এটাকে রাজনৈতিকভাবে যখন কোনো ঘটনা ঘটে, আপনি স্টুডেন্ট পলিটিক্সে খুব অ্যাক্টিভ একজন স্টুডেন্ট পলিটিক্স জড়িত ছিলেন, নেতা ছিলেন, আপনি জানেন এই বিচ্ছিন্ন ঘটনা বলে রাজনৈতিক দল যে শব্দটি ব্যবহার করে, আমরা মিডিয়া কর্মীরা জানি এটা কেন করে। যে এখন একটা বিষয় ঘটলো, আমরা এটার ব্যাপারে কি ব্যবস্থা নিলাম, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এটা কি আমার নলেজে ঘটছে বা আমি ঘটাচ্ছি বা আমার নেতাকর্মীদেরকে আমি নির্দেশনা দিচ্ছি, তা না। সে এটা দায় বহন করবে। যে কর্মী, যে নেতা একটা ঘটনার সাথে, একটা দুর্ঘটনার সাথে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সংগঠিত করবে, সেই দায় সে বহন করবে। পার্টি লাইবিলিটিস নিচ্ছে না, পার্টি তার পক্ষে অবস্থান নিচ্ছে না, তার পক্ষে সাফাই কিন্তু পার্টি গাচ্ছে না। পার্টির কোনো দায়িত্ব অবশ্যই পার্টির দায়িত্ব এটাই, পার্টির এটাই দায়িত্ব যে তুমি আর পার্টিতে থাকতে পারবো। এখন এটাও আস্তে ধীরে আরো পরিবর্তন হবে। আমরা পরবর্তীতে আরো চেষ্টা করব যে আরো গোছানো, আরো যুক্তিশীল, আরো মেধাবী, আরো সামাজিকভাবে দায়বদ্ধতা, অ্যাকাউন্টেবিলিটি যার মধ্যে আছে, এইসব নেতাকর্মী আমরা যেন সংগঠনে ইনক্লুড করতে পারি। এটার জন্য একটু সময় আমাদের লাগবে, এটা আমরা স্বীকার করি। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আসলে সংকটটা তৈরি হয়েছে অন্য জায়গায়। মানুষের মধ্যে একদম শঙ্কা তৈরি হয়েছে। কেউ কেউ এই অভিযোগও তো করছেন যে ক্ষমতা আসার আগেই যদি এই হয়, তাহলে ক্ষমতা আসলে কি হবে। এবং শুধু বিএনপি নয়, আমরা পুরনো রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখেছি তাদের বডি ল্যাঙ্গুয়েজ, আচরণ, কথাবার্তা সবকিছু পাল্টে গেছে। আমরা যে কথাটা বারবার বলছি যে আপনার দল সহ এরা সবাই আধা সরকারি দল এবং যে যেখানে পারছে প্রভাব বিস্তার করছে। যদি এই হয়, তাহলে আমাদের এই রক্তদান, এই আন্দোলন, এই তরুণদের এই যে জীবন বিসর্জন কি হবে। গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনমনে যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের, পুরনো যে কালচার ছিল, রাজনৈতিক যে অপসংস্কৃতি ছিল, এবং আমরা দেখেছি যে ক্ষমতার অপব্যবহারের যে একটা মৎসব চলছিল, জনগণ প্রত্যাশা করেছিল এটা থাকবে না, এবং রাষ্ট্র পরিচালনায় এবং রাষ্ট্রের যে আপনার বিদ্যমান ব্যবস্থা এবং রাজনীতিতে জনগণের প্রত্যক্ষ এবং সক্রিয় অংশগ্রহণ এখানে নিশ্চিত করা হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে গত 10 মাসে আমরা ইতিবাচক কোনো পরিবর্তন তেমন দেখতে যেমন পাইনি, তদ্রূপভাবে আমরা দেখেছি যে এই যে সরকার, আপনি যেটাকে বললেন সবাই আধা সরকারি দল, আধা সরকারি দল হিসেবে সরকারকে স্টেবিলিটি দেওয়া, সরকারকে বিভিন্নভাবে সাপোর্ট করা, বিশেষ করে সরকারের সবচেয়ে বড় যে এজেন্ডাটা, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছিল, প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নতুন করে পুনর্গঠন করা যায়। এবং আপনি একটা বিষয় নিশ্চয়ই অবগত আছেন এবং সবাই জানে যে গণঅভ্যুত্থান সৃষ্টির শুরুতেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপের একটা এখানে দাবি ছিল ছাত্র জনতার পক্ষ থেকে। কারণ আমরা কিন্তু ফ্যাসিবাদের যেই আপনার মানে চূড়ায় ছিল আপনার বিগত ফ্যাসিজমের আপনার যেই রক্ষক এবং ফ্যাসিজমের যে সবচেয়ে বড় ফিগার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, কিন্তু আপনি দেখেন যে এই যে ব্যবস্থাটা ফিরে আসার সমস্ত ঝুঁকি কিন্তু এখনো আপনাদের সমাজে এবং রাজনীতিতে বিদ্যমান রয়ে গিয়েছে। কেন রয়ে গিয়েছে? কারণ আমরা যে জায়গায় দেখেছি যে এই ব্যবস্থাটা পরিবর্তনের জন্য আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর ঈশ্বরের পরে সবচেয়ে বেশি ক্ষমতাধর মানুষ বাংলাদেশে হলো এই দেশের প্রধানমন্ত্রী, যিনি নির্বাহী বিভাগের প্রধান। কিন্তু মূলত দেখা যায় তিনি শুধুমাত্র নির্বাহী বিভাগের প্রধানই নয়, তিনি মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে আদালত বলেন, আপনি সারা দেশের প্রতিটা জায়গায় একটা মানুষ বিচার পাচ্ছে না, চুরির মামলায় বিচার পাচ্ছে না, তার জন্য দেখা যায় আমরা পত্রিকায় চিঠি লিখে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই, পরীক্ষার রেজাল্ট নিয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইতো, ইভেন আপনার পিএসসির প্রশ্ন ফাঁস হয়েছে, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ, যে কোনো সমস্যার সমাধান উনিই করবেন এবং উনার হস্তক্ষেপ ছাড়া এখানে আসলে রাষ্ট্রের আমরা যেটা বলতাম যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, বাংলাদেশে হয়ে গেছে যে প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া অথবা উনার নলেজে দেওয়া ছাড়া আপনার বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানগুলো নড়ে না। তো এইরকম একটা অবস্থা যেটা হয়ে গিয়েছিল এবং সেটার পরিণতি আমরা দেখতে পেয়েছি। তো আমরা আশা করেছিলাম যে গত 10 মাসে অন্তত এই পরিস্থিতিটা পরিবর্তন হবে। কোন ক্ষেত্রে পরিবর্তন হবে? প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের জন্য যে একটা দাবি ছিল, এই দাবিটা আপনার সবগুলো রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এখন যে সিভিল সোসাইটি আছে, জনতার যে প্রতিনিধি আছে, তারা মিলে এটাকে ঠিক করবে। কিন্তু আমরা দেখেছি এখানে সরকার উল্টো রথে হাঁটছে।
সরকার কিছু রাজনৈতিক দলকে অথবা আমরা যদি বলি রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ক্ষমতার আপনার ভাগ বাটোয়ারা কিভাবে হবে, মানে আপনার নতুন যে রাষ্ট্র হবে এটাতে আপনি দেখেন শ্রমজীবীর এখানে কোনো হিস্সা নেই, এখানে যারা আন্দোলন করেছে রিক্সাওয়ালা তাদের হিস্সা নেই, এখানে আপনার বিভিন্ন গোষ্ঠীর কোনো হিস্সা নেই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো নিয়ে এখানে আপনার দিনের পর দিন সংলাপ চলছে এবং দলগুলো একটা জায়গায় এসে আটকে গিয়েছে যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কোনোভাবে কমানো যাবে না। তো যদি এরকম অবস্থা হয়, আমরা যে বিএনপির যেই আপনার সিচুয়েশনটা বলছেন এবং ভাই বললেন যে এটা শুধুমাত্র বিএনপির ক্ষেত্রেই নাই, যাদের হাতে এতটুকু ক্ষমতা আছে তারাই এই ক্ষমতাটা চর্চা করার চেষ্টা করছে। এখন এই ক্ষমতা চর্চার আপনি লাগামটা কিভাবে টেনে ধরবেন? লাগাম টেনে ধরার একটা মূল জায়গা কিন্তু হাত দিতে হবে মৌলিক জায়গা, যে কার ইন্ধনে অথবা কার পাওয়ারে মানুষ আপনার নিজেকে পাওয়ারফুল মনে করে। বিএনপির একজন নেতা যখন আপনার থানায় যায়, অথবা আপনি দেখেছেন পাটগ্রাম থানায়, মানে একটা থানায় আসামি ধরা হয়েছে, সেই থানা আপনার ভাঙচুর হয়েছে, আর একটা থানা গিয়ে যাতে ওই থানাকে উদ্ধার না করতে পারে, তো ওই থানা আপনার অবরোধ করে রাখা হয়েছে। আপনি মানে এটা একেবারে একটা মেটিকুলাস প্ল্যান, যে ওখানে থানায় যাতে উদ্ধার করতে না যেতে পারে আমরা এদেরকে ঘেরাও করে রাখবো। মানে এটা হাস্যকর শোনালো, এটা সত্য যে বাংলাদেশের পুলিশ এখন এতটাই অসহায় হয়ে গিয়েছে, অথচ আমরা গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম পুলিশের সংস্কার হবে এবং পুলিশকে আপনার আমরা দেখেছি যে সবসময় রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে ব্যবহার করে, পুলিশের হাতে আপনার লেথাল ওয়াপন তুলে দিয়েছিল একটা শ্রেণী। আমরা এই পরিবর্তনটা তো এখনো দেখতে পাইনি। আমরা দেখেছি যে পুলিশের যে সংস্কার, আপনি খেয়াল করেছেন কিনা যে কমিশন, এই কমিশন কিন্তু ঐক্যমত কমিশনের যে 6টি আপনার কমিশন ছিল তাদের আলাপ আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য আসবে, সেখান থেকে কিন্তু পুলিশ কমিশনকে বাধ্য হয়েছে। মানে পুলিশের কোনো সংস্কারের যে আপনার বিদ্যমান বাস্তবতা সবচেয়ে বেশি পুলিশ সংস্কারের, সেই পুলিশ সংস্কারটাকে আলোচনা টেবিল থেকে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? এখানে একটা বিষয় দেখেন, এখানে আমলাতন্ত্র যুক্ত আছে, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাচ্ছে না যে পুলিশ স্বাধীনভাবে স্বাধীন একটা নিরপেক্ষ কমিশনের মাধ্যমে কাজ করুক। পাশাপাশি এই যে পুলিশকে সংস্কার থেকে বাদ দেওয়া হলো, আমরা কি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের কোনো প্রতিক্রিয়া পাচ্ছি? তারা পুলিশ সংস্কার দাবি জানাচ্ছে? তাহলে আমরা যদি বলছি যে আমার কর্মী বেপরোয়া হবে, তো যার হাতে ক্ষমতা থাকবে সেই বেপরোয়া হওয়ার স্বভাব থাকবে। এখন এটা লাগাম টেনে ধরবে কে? লাগাম একটা হলো দলীয় শৃঙ্খলা আছে, আর একটা হলো রাষ্ট্রীয় শৃঙ্খলা। এখন দল যদি তার শৃঙ্খলা, আমি মানলাম যে বিএনপির আমি যতদূর শুনতে পেরেছি 4000 কর্মীর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন, ব্যবস্থা নেওয়ার পর কর্মীরা কোথায় আছে? উনি এমন কাজ করেছেন যেটা দলের আদর্শ যাচ্ছে না। এখন দল তো ফৌজদারি মামলার অপরাধের বিচার করতে পারবে না। দল যেটা করবে, যেটা ভাই বললেন যে তুমি আমার সাথে নাই, তুমি তো সমাজে আছো, সমাজে সে কিভাবে থাকবে? সে কি সংশোধিত ভাবে থাকবে, নাকি আগে যে ক্ষমতা চর্চার প্র্যাকটিস সেটা নিয়ে থাকবে? আর একটা বিষয় একটু ভালোভাবে বলি যে বিএনপিতে যারা নির্যাতিত ছিল, বিএনপি গত 15 বছর যারা আসলে মানে জেল জুলুম, ঘরে ঘুমাতে পারে নাই, এই নির্যাতনের সাথে অথবা এই যে অপকর্ম করছে তাদের সাথে কয়জন যুক্ত আছে? দেখবেন যে যারা সমাজে ক্ষমতা চর্চা করে এমন কিছু ব্যক্তিবর্গ, তারা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সাথে মিশে যায়, বিএনপি এখন আসবে ভাব করছে বিএনপির সাথে মিশে যাচ্ছে, যদি কালকে দেখে এনসিপি আসবে এনসিপির সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে। এখন আমাদের যেই জায়গায় একমত হতে হবে যে আমরা আসলে সমাজ থেকে এই অপরাধের যেই প্রবণতা, এইটা নির্মূল করার জন্য যে ব্যবস্থার পরিবর্তন, সেই জায়গায় একমত হতে পারছি কিনা এবং সে ব্যবস্থার পরিবর্তনের ভূমিকা রাখতে পারছি কিনা। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করছি যে বর্তমানে বড় দলগুলো এই ব্যবস্থার পরিবর্তনে তাদের সদিচ্ছা খুব কম দেখা যাচ্ছে। এটাই মনে হয় সবচেয়ে অ্যালার্মিং আমাদের এই সময়ে বসে। অ্যাজমোশন পাইলট, যেটা বলছিলাম যে আদা সরকারের আমেজে থাকার পর বিএনপির অনেক লোক মনে করছে যেহেতু আমরা আদা সরকারে আছি, এখন কোনো অপরাধে জড়ালে কোনো সমস্যা হবে না, এটা একটা জিনিস। আবার কোনো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দলটির শীর্ষ নেতার অনুপস্থিতিতে চেইন অফ কমান্ড কাজ করছে না। তাছাড়া অনেকে ভাবছেন যে নির্বাচন কবে হবে ঠিক নেই, এই সুযোগে আগেই যা করার করে নেই, এটি দলটির অপরাধের একটা কারণ হতে পারে। আরেকটা বিষয় কিন্তু রয়েছে যেটা আলোচনা আমরা কম আনি। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপির এই ধরনের অপরাধের জড়িত থাকার অভিযোগে দল থেকে যারা বহিষ্কৃত হচ্ছে তারা কিন্তু খুব শীর্ষ পর্যায়ের নেতা না, মাঠ পর্যায়ের ওয়ার্ডের নেতা, থানার নেতা, সর্বোচ্চ থানার নেতা, কিন্তু খুব বিগ শটেরাও এই সমস্ত কাজে জড়িত। আমি আপনি জানি, সবাই জানি। এখন খুব টপ লেভেলের লোকেরা যদি জড়িত থাকেন তাহলে নিচে তো এটা আবহাওয়া পড়বে, আমেজটা তো পড়বে। এখন যে জায়গাটা সংকটটা তৈরি হয়েছে কিন্তু এই জায়গাটা আলোচনা অনেকে আনতে চায় না। যখন তৃণমূলের পর্যায়ে আমরা আলাপ করে দেখেছি, তারা পরিষ্কার বলে আপনি আমাকে বলছেন কেন, অমুক আছে তাকে গিয়ে বলেন। এটা কিন্তু খুব অপরাধটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? জি,
শীর্ষ পর্যায়ে অথবা তৃণমূল পর্যায়ে, অপরাধটা তো আপনার সুনির্দিষ্ট হইতো। অভিযোগটা যারা এটার সাথে সম্পৃক্ত সুনির্দিষ্ট করা যায়, বলবো আপনাকে বলি, যিনি আগে রিক্সায় চলতেন এখন পাজিরোচে চড়ে, কিন্তু তার কোনো ইনকাম সোর্স নাই দৃশ্যমান। না, এখন এই জায়গাটা আর কিছু লাগে না, কিন্তু এত বেশি লাগে না, ফরিদ আর ভাই, মানুষ বুঝে। যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে তাদের বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিচ্ছে। পার্টির যুগ্ম মহাসচিব লেভেলও শোকজ পার্টি দিয়েছে। আমাদের এই উদাহরণ কিন্তু আছে যে পার্টির শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ এখন আছেন তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উঠে, কোনো কথা উঠে, পার্টি সুনির্দিষ্ট প্রমাণ যদি থেকেও থাকে অথবা শুধুমাত্র গসিপের মধ্যেও থাকে, তারপরেও পার্টি জানতে চায় যে আপনি এটা সজ্ঞানে করলেন না অজ্ঞানে করলেন। তৃণমূলেও সেম, পার্টি ওই আমাদের নেতৃবৃন্দর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে না, এই কথাটা সত্যি না, এটাই আমি বলতে চাচ্ছি। এখন তারপরে কি পলিটিক্সটা বাই যেভাবে আমরা দেখি, আপনি যেটা বললেন, আমরা যা খালি চোখে দেখি এটা পলিটিক্স না, এর বাইরেও কিছু পলিটিক্স কিন্তু চলে। আজকে উনি যে বিষয়গুলো টান দিলেন, আমি তার সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। যে স্বপ্ন নিয়ে, যে কল্পনা নিয়ে বা বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছিল, এটার বাস্তবতা আছে। আজকে অভ্যুত্থানের পরে সবাই কিন্তু পাওয়ার পলিটিক্সে এক্সারসাইজ করা শুরু করেছে। এটা আপনি নতুন পার্টি এনসিপি বলেন বা পুরাতন পার্টি আমরা যারা আছি তাদের কথাই বলেন, বৈষম্য পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত ছিল। শুনতে খারাপ শোনা যায়, কার্ল মার্কস, অ্যাঙ্গেলস তাদের জীবন ভর বৈষম্যের বিরুদ্ধে কথা বলে গেছেন, লেখালেখি বৈষম্য দূর হয়েছে। বৈষম্যটা কিন্তু ইউনিভার্সাল না, ইউনিভার্সাল হলো রাইটস, আমার অধিকারটা যে আমি 5,000 টাকার চাকরি করি গার্মেন্টসে, 5,000 টাকা যেন আমাকে 7 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হয়। এইটা যে 50,000 টাকার চাকরি করে তাকে যেন 50,000 টাকাটা ঠিক সময় দেওয়া। এটা বৈষম্য বিরোধিতা কিন্তু এটা না, বা বৈষম্যহীনতা কিন্তু এটা না যে 5,000 টাকার যে চাকরি করে তাকে আপনি 50,000 টাকার ওই পোস্টে বসাই দিবেন, সেটা না। একটা ছাগল যতটুকু খায় তার জন্য এটা নির্ধারিত, একটা গরু যতটুকু খায় তার জন্য সেটা নির্ধারিত। এইটা হলো, এখন আপনি ছাগলকে খাইতে দিলেন না আর গরুকে আপনি মোটা তাজা করলেন, এটাই তো বৈষম্য। এটাকে আমরা করতে পারতেছি এই সমাজে? এটা হচ্ছে যেটা উনি বললেন, রিক্সওয়ালা রিপ্রেজেন্টেশন কোথায়, শ্রমজীবীদের সমস্যা সমাধান তো করতে হবে। হ্যাঁ, এখন সমাধান এই যে যার যার যে রাইটসটা আছে সমাজে, রাষ্ট্র এটাকে নির্দিষ্ট করবে, রাষ্ট্র এটাকে এই ব্যত্যয় যেন না ঘটে। আমারটা যেন আমি পাই, রিক্সাওয়ালারটা যেন রিক্সাওয়ালা পায়, সচিবেরটা যেন সচিব পায়, এই জায়গাতে আমরা আনার চেষ্টা করছি। এবং এটা জুলাই পরবর্তী সময়েই সম্ভব হয়েছে। এখন 71 পরবর্তী বা 90 পরবর্তী যে সময়গুলো গিয়েছে, এটা আমরা পিছনের দিকে আমরা চর্বিত চর্বণ কথা টানতে পারি। আমাদের অগ্রসর হওয়ার সময় আমরা এই জায়গায় আসতে পারি কিনা। প্রাইম মিনিস্টার যে কথাটা বললেন, আমরাও কিন্তু এটার সাথে দ্বিমত পোষণ করি না। প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের একটা ভারসাম্য আনার কথা আমরা খুব জোরে সোরে বলতেছি। এই জায়গাগুলো আসলে একটু চেঞ্জ করা উচিত, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ক্ষমতার ভারসাম্যের স্বার্থে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন এজমল হোসেন পাইলট, সাবেক সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আপনাদের নেতা, আহ্বায়ক নাহিদ ইসলাম শনিবার বগুড়া এক পথসভায় বলেছেন যে আমরা পুরনো খেলায় নতুন প্লেয়ার হতে আসিনি, আমরা খেলার নিয়ম বদলাতে এসেছি। আমরা যে সংকটগুলোর কথা বললাম, এই সংকটগুলো কি কাটবে এই নিয়ম বদলাতে, যদি বদলানো সম্ভব হয়? কি বলবেন? নাহিদ ইসলাম যে কথাটি বলেছেন এটা নতুন নয়, বরং এটা গত 6 মাস ধরেই আমরা এই কথাটা বিভিন্ন ফর্মে বলছি। আমরা বলছি যে আমরা রোল অফ গেম চেঞ্জ করব,
রুল অফ গেমটা কি আসলে? আমরা যে নির্বাচনের যে ফর্মুলা কিছু ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, তারপর আমরা যে বিদ্যমান যে প্রতিষ্ঠানগুলো কিভাবে চলবে চেঞ্জ হচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর কথা বলছে সেগুলো চেঞ্জ হচ্ছে, দলের ভিতরে যে গণতন্ত্র সেখানে চেঞ্জ হচ্ছে। তো আমরা আসলে যে জিনিসটা বারবার বলছি, এবং নাহিদ ইসলাম মূলত এইগুলো একটা সাম আপ করেছেন, যে মানে পুরনো যে নিয়ম আছে, যেমন একটা বিষয় দেখেন যে আমাদেরকে অনেকে শুরু থেকে বলছে, মানে এখনো বলছে, আমাদের বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় আছে যে এই সুযোগ, হ্যাঁ এখানে পাওয়ার হিস্সা আছে, ওরা সবটা দখল করে নিয়েছে, তোমরাও গিয়ে এখানে অংশগ্রহণ করো। তো আমরা কিন্তু স্পষ্টভাবে এই জায়গা থেকে সরে আসছি, যে না, আমরা যেখানে অনিয়ম হচ্ছে অনিয়মের অংশীদার হয়ে আমরা সুযোগ নিয়ে দল এস্টাবলিশ করবো, সেটাতে আমরা যাব না। আমরা ক্রাউড ফান্ডিং পলিসিতে যাচ্ছি, যে জনগণ অনুদান দিবে, অনুদানের টাকায় দল চলবে। এবং আপনি বিশ্বাস করবেন যে এখানে জনগণ কিন্তু যে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র, আমাদের ইভেন 100 টাকা থেকে অনুদান শুরু, আপনি যদি আমাদের ওয়েবসাইটে দেন দেখবেন প্রতিদিন আমাদের লক্ষাধিক টাকার অনুদান আসছে প্রতিদিন, এবং এগুলো কিন্তু প্রান্তিক মানুষ দিচ্ছেন। এবং এখন পর্যন্ত যেহেতু আমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি, আমরা কিন্তু দেশের বাহির থেকে যে অনুদান, সেই অনুদান এখন পর্যন্ত আনার রাস্তাটা আমরা ক্লিয়ার করতে পারিনি। তো আমরা যদি যেভাবে দেখেন যে আমরা বিদ্যমান যে সিস্টেম আছে, সিস্টেমের অংশ হয়ে আমরা পার্লামেন্টে যাব, আমরা ক্ষমতার ভাগিদার হব, সেটা চাচ্ছি না। পাশাপাশি আপনার খেলার নিয়মের যে আরো কিছু স্ট্যান্ডার্ড আছে, যেমন খেলার নিয়ম বলতে কি, যেমন আপনি গোল পোস্টে গোল করবেন, এটা নিয়ম। আপনি যখন আউট হয়ে যাবে, হ্যাঁ অফসাইড হবে, তখন আপনার বাদ যাবে। তো আমাদের এখানে এইটাই সিস্টেম, যে আগে যেটা আছে সেই সিস্টেমে আসলে রাষ্ট্র চলতে পারে না। আমরা যে সংস্কারের কথা বলছি, সংস্কার মানে কি, ধরেন আপনি কি প্রতিযোগিতা করবেন, কিভাবে আপনার রাষ্ট্র চলবে, প্রতিটা জায়গায় স্ট্যান্ডার্ডে যান, ক্রাইটেরিয়াগুলো চেঞ্জ করে দিতে হবে। কারণ আমরা দেখি যে সমাজে কি রকম ক্রাইটেরিয়া হয়েছে, যার ক্ষমতা বেশি সে বেশি রেসপেক্ট পাবে, সে বড় চেয়ারটায় বসবে। এটা কিন্তু ছিল না। একটা সময় ছিল যে আপনার সামন্তবাদী সমাজ থেকে আমরা যে উত্তরণের জায়গাটা যদি আমরা বলি, যে এখানে কিন্তু বিদ্যার একটা আপনার আলাদা ইয়ে ছিল, পাওয়ার ছিল, স্পিরিচুয়াল লিডারদের পাওয়ার ছিল, বিভিন্ন ধরনের আপনার শক্তির এখানে অংশগ্রহণ ছিল। কিন্তু আমরা দেখেছি পুঁজিবাদী ব্যবস্থার একেবারে মানে কদর্য রূপটা বাংলায় আসছে। সেটা হলো যে যার পাওয়ার বেশি তার সে বাজার নিয়ন্ত্রণ করছে, সে সমাজের প্রতিটা জায়গা নিয়ন্ত্রণ করছে। এটা তো হতে পারে না। আপনাকে ফিরে যেতে হবে কোন জায়গায়, যেখানে আপনার একটা ভারসাম্যপূর্ণ সামাজিক ব্যবস্থা লাগবে। এই সামাজিক ব্যবস্থাটার জন্য সবার আগে যে পরিবর্তনটা করতে হবে, কাদেরকে, যেই অপরাজনীতি এই সামাজিক ভারসাম্যটা নষ্ট করেছে সেই পরিবর্তন করতে হবে। এখানে একটা প্রশ্ন আসছে, সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সমাজে না, সারা পৃথিবীতে একটা ঘটনা, সেটি হলো অভিজাত এবং পুঁজিপতিরা রাষ্ট্র পরিচালনা করে, সামনে থেকে হোক বা পেছন থেকে হোক। একটি ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে, সেখানেও কিন্তু এই চিত্রটাই রয়েছে। এটি আমাদের দেশের রাজনীতির জন্য একটা বড় সংকট, যে সাধারণ মানুষ রাজনীতির বড় জায়গায় পৌঁছতে পারে না, এবং প্রধানমন্ত্রী কে হবেন একজনই হন পারিবারিকভাবে। পরবর্তী সময় একজন সাধারণ মানুষ চিন্তা করতে পারে সে প্রধানমন্ত্রী হবে। এই যে সংকটটা, যে অভিজাত এবং পুঁজিপতিদের শাসন নেপথ্য থেকে বা সামনে থেকে, এই চক্করে কি এনসিপি পড়ে যাবে? কেউ এই আশঙ্কা প্রকাশ করেন। আশঙ্কা আছেই, কিন্তু এই চক্করে এনসিপি যে পড়বে না তার বড় প্রমাণ হলো যে আমরা যে গঠনতন্ত্র করেছি সেখানে স্পষ্টভাবে একজন সভাপতির মেয়াদ ধরা হয়েছে 3 বছর, এবং একজন ব্যক্তি সারা জীবনে 2 বারের বেশি সভাপতি হতে পারবেন না। এবং যদি এই ধারা পরিবর্তন করতে হয়, তাহলে সারা দেশে আমাদের যে প্রায় 1600+ কাউন্সিলর থাকবেন, এই কাউন্সিলরদের সাধারণ ভোটে এই ধারা পরিবর্তন করতে হবে। একই ব্যবস্থা ঘটেছে সাধারণ সম্পাদকের ক্ষেত্রে। যিনি সাধারণ সম্পাদক হবেন তিনিও 6 বছরের বেশি সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন না। এটি হলো আমাদের দলের আভ্যন্তরীণ বিষয়, বলছে একটা এক্সাম্পল। পাশাপাশি যে এই পরিবর্তনটা আপনি বলছেন, যে আসলে আপনি যখন কর্দমাক্ত রাস্তায় হেঁটে যাবেন, আপনার মানে জামায় কিছু কাদা লাগবেই, কিন্তু আপনি কি কাদাটাকে মাখাচ্ছেন, নাকি আপনি খুব দ্রুত এই কাদা পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়েছেন, সেটাকে দেখতে হবে। আমাদের রাজনীতিতে আমরা দেখেছি তরুণরা, যেটা ভাই বললেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন জায়গায় তারাও বিতর্কিত হয়েছে, কিন্তু আপনারা নিশ্চয় অবগত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো একক মানে শৃঙ্খলের মধ্যে অথবা চেইন অফ কমান্ডে ছিল না। এখানে বিভিন্ন দলের বিভিন্ন আপনার গোষ্ঠী মানুষ যুক্ত হয়েছিল।
এখন আমরা যখন বুঝতে পেরেছি, আপনার গত 4 মাস আগে নাহিদ ইসলাম বশিমুদ্দি প্ল্যাটফর্মকে বিলুপ্ত ঘোষণা করার জন্য দিয়েছে যে না, এই প্ল্যাটফর্মের এখন আর জরুরত নেই। পরবর্তীতে দেখা যাচ্ছে ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এই প্ল্যাটফর্মটাকে কাউন্সিলের মাধ্যমে আবার পুনর্গঠন করা হচ্ছে। তো আমরা যেই বিষয়টা বারবার বলছি যে রাষ্ট্রের বিদ্যমান যে বাস্তবতা, এটা পরিবর্তন লাগবে। অভিজাততন্ত্র, এলিট, এটা একটা বিষয়। এটা সমাজের, আপনি যদি বলেন অভিজাততন্ত্র দ্বারা পরিচালিত যে সমাজ, এই সমাজটা এত খারাপ না যেটা অলিগার্ক দ্বারা পরিচালিত সমাজ। অলিগার্কের যদি আর একটু একদম খোলামেলা বাংলা বলেন, মাফিয়াতন্ত্র এবং অলিগার্ক কিন্তু মিলে যায়, কিন্তু এই জায়গাটা বলছে অভিজাত, যেমন একজন আপনার অধ্যাপক অলিগার্ক মানে অভিজাততন্ত্র অংশ, একজন মসজিদের যে ইমাম, মন্দিরের পুরোহিত অভিজাততন্ত্রের অংশ। কিন্তু আমরা যখন দেখি অলিগার্কের কাছে ক্ষমতা যায়, মাফিয়াতন্ত্রের কাছে ক্ষমতা যায়, তখন কিন্তু মাফিয়ারা ঠিক করে যে মসজিদের ইমাম কে হবে, মাফিয়ারা ঠিক করে মন্দিরের পুরোহিত কে হবে, মাফিয়ারা ঠিক করে ইউনিভার্সিটির ভিসি কে হবে। এই যে ব্যবস্থাটা, আমরা অভিজাত, আপনি যে প্রশ্নটা করেছেন অভিজাততন্ত্র পুঁজিতন্ত্র, আমাদের তো পুঁজিতন্ত্রের আসলে এখানে ম্যাচিউর বিকাশ হয় নাই। এটা আমাদের সবচেয়ে বড় আপনার ব্যর্থতা। এবং আমাদেরও যদি বড় চাও ধরেন নাগরিক হিসেবে, চা হলো সত্যিকার অর্থে একটা বুর্জোয়া সমাজের বিকাশ, যে বুর্জোয়া সমাজের বিকাশ লাগবে। বিকাশের পরে যে হ্যাঁ, আমরা আসলে পেটি বর্জ্য, লুম্পেন বর্জ্যের মধ্যে আছি। লুম্পেন বর্জ্য বলে যথার্থ বলা হয় এটাই। তখন এই লুটপাট তন্ত্র, লুম্পেন বর্জ্যের বাংলা আসলে মূলত লুটপাট তন্ত্র হবে আর কি। লুটপাট তন্ত্রের জায়গাটা আমরা আসলে গণতন্ত্রে এনশিওর করতে পারবো না। আমরা যখন এই অর্থনৈতিক যেই কাঠামো, এই কাঠামোর পরিবর্তন আনতে পারবো, বিশেষ করে আমরা এই ক্যাটাগরি ইন্টারিম গভর্নমেন্টের অনেক আপনার সমালোচনা সত্য, একটা জায়গায় কিন্তু খুব শক্তভাবে হাল ধরতে পেরেছে, আর্থিক খাতে কিন্তু শৃঙ্খলা আনতে পেরেছে। এই শৃঙ্খলার কারণে আমরা দেখেছি এখন দেশ থেকে টাকা পাচার অনেকটাই কমে গিয়েছে। আর টাকা পাচার তো কমবে, এখন আপনার যারা পতিত স্বৈরাচার আছেন তারা তো আপনার প্রথম রাতে হয়তো জামা কাপড় নিয়ে ভাগছেন, পরবর্তীতে তো আমরা দেখেছি যে নাসরুল হামিদ থেকে শুরু করে অনেকেই তাদের জমি জমা বিক্রি করছে, প্রতিষ্ঠান বিক্রি করে এখান থেকে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। তো এই জায়গায় আমরা পাচারের ক্ষেত্রে যে তথ্যটা আপনি দেখবেন, ফেসিবাদীরা তথ্য দেখাচ্ছে গত 10 মাসে বেশি পাচার হয়েছে, কিন্তু গত 10 মাসে পাচারটা কে করেছে? বিএনপিকে গত 10 মাসে পাচার করবে, সে তো টাকা আরো নিয়ে আসবে, কারণ তার নির্বাচনের জন্য টাকা লাগবে, তার রাজনীতির জন্য টাকা লাগবে। তো এই অনেকগুলো জায়গা আমরা দেখেছি যে আপনার বারবার ফিরে যেতে হবে নাহিদ ইসলামের সেই বক্তব্যে যে আমাদের রুল অফ গেম চেঞ্জ করার সাথেই এখানে পুঁজিতন্ত্র, অভিজাততন্ত্র, অলিগার্ক এবং নির্বাচন কিভাবে হবে, এই সবগুলো জায়গা যুক্ত আছে। জি, আজমল হোসেন পাইলট, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যদি স্বপ্ন দেখে থাকেন বিনা ভোটে, বিনা বাহানায়, সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনন্তকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। লন্ডন বৈঠকের পর ধরে নেওয়া হচ্ছিল যে সংস্কার ও বিচার প্রক্রিয়া সমান তালে চললেই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছে। আর এই সময়ে যেটা আসলে আলোচনা হচ্ছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক সমস্যার সমাধানও হওয়ার পথে, এবং অনেকে আশাবাদও ব্যক্ত করেছেন যে সংস্কারগুলি শেষ পর্যন্ত হবে। কিন্তু ঠিক এই সময়ে সালাউদ্দিন আহমেদ কেন সরকারের প্রতি হুঁশিয়ারি করে এসব কথা বলছেন? আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে যে সংকটটা কোথায়, বারবার যে প্রশ্নটা আসা উচিত না, এই প্রশ্নটা যখন আপনি উত্থাপন করবেন তখন কিন্তু সংকট তৈরি হয়। আজকে নির্বাচনের ব্যাপারে যে একটা সহজ স্বাভাবিক চিন্তাধারা সরকার এবং অন্যান্য পার্টিগুলোর মধ্যে ছিল, মনে হচ্ছিল যে ডিসেম্বর ফেব্রুয়ারি এর মধ্যে একটা নির্বাচন হবে। ইতিমধ্যে আবার ইন্টারিম প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন, তারপরে আমরা একটু আশ্বস্ত হলাম। এর পরবর্তী সময়েই একটা গোষ্ঠী বিভিন্নভাবে এই নির্বাচনটাকে প্রলম্বিত করা যায় কিভাবে, অথবা এই সরকারকে দীর্ঘমেয়াদী রাখা যায় কিভাবে, এই একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? নির্বাচন বা সংস্কারের সাথে সম্পৃক্ত না এমন কিছু অযাচিত প্রশ্ন তারা উত্থাপন করছেন। ফর দ্যাট সালাউদ্দিন সাহেবের কথাটা বলছেন, সে বিষয়গুলো কি? যেমন পিআর, প্রপোর্শনাল। আমি এখানে একটু বলে রাখি, আজমল হোসেন পাইলট, আজকে পত্রিকা চলে আসছে পিআর এর বিষয়টা আসলে সেটা হলো নিম্নকক্ষে পিআর এর ব্যাপারে আসলে কেউ রাজি না, এটা হবেও না। এবং আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের যে এজেন্ডা, সেখানে কিন্তু পিআর এর বিষয়টা নেই। এই তো একটা দিক। আরেকটা দিক হলো অযাচিত বিষয় নেওয়ার একটা কারণ রয়েছে, সেটা হলো এখানে চাপ দিয়ে
উচ্চ কক্ষে পিয়ারটা চালু করার একটা চেষ্টা, এখন এটা হলো তাইলে মূলত এটা আপনার একটা বার্গেনিং পয়েন্ট, বার্গেনিং পয়েন্টে যায়। হ্যাঁ, একটা পলিটিক্যাল বার্গেনিং পয়েন্ট। আপনি বললেন আমি প্রেসিডেন্ট চাইলেন, আপনাকে সাংগঠনিক দিল বা ভাইস প্রেসিডেন্ট দিল, সেরকম। এরকম হয় যদি আপনি ভালো। পলিটিক্স করার লোক এরপরে জানেন এটা ভালো। যাক, তারপরে যে বিষয়গুলো ভাই রাইজ করতেছে এই দেশে, আইন শৃঙ্খলার অবনতি, আপনার বিভিন্ন সংগঠনের বিভিন্ন দলের প্রধানরা এক এক সময় এক এক কথা বলছেন, সামগ্রিকভাবে মনে হচ্ছে যে যেদিকে পলিটিক্সটা যাওয়া উচিত ছিল বা যাচ্ছিল, এটাকে কোনো না কোনো ভাবে বাধা। একটা প্রশ্ন আপনাকে করি, সেটি হলো যে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই থানা আক্রমণ বা শক্তি প্রদর্শন, নানান জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে, নির্বাচনে যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় বা কেউ কেউ যদি অভিযোগ আনে, বিশেষ করে জামাত এবং এনসিপি যদি এই অভিযোগটা সামনে নিয়ে আসে যে লেভেল প্লেইং ফিল্ড নেই নির্বাচনের জন্য, আমরা এখন নির্বাচন করব না, তাহলে কি দাঁড়াবে? এই জায়গায় তো আপনার কথাটাতে, আপনার জায়গাতে জি, আমি জি। আসতে চাচ্ছিলাম। এই যে বিষয়গুলো আসতেছে, এই বিষয়গুলোর জন্যই আমরা একটু শঙ্কা প্রকাশ করি যে যথাসময়ে নির্বাচনটা হবে কি হবে না। যদি না হয় তো এই সংকট উত্তরণের জন্য একমাত্র বিএনপি দায়ী হবে তা তো না। আগামী নির্বাচন, এই নির্বাচন কোনো না কোনো অজুহাতে যদি কেউ বয়কট করার চেষ্টা করে, বা কেউ কেউ বলছে যে পিআর হলে নির্বাচনে যাব না, বা ওই এই চারটার না হলে আমি নির্বাচনে যাব না, অনেকে অনেক ধরনের বলতেছে এই না হলে আমি যাচ্ছি না। তো এইটা কিন্তু আসলে সুখকর হবে না। মানুষ যেহেতু ভোট দিতে চায়, মানুষ ভোট দিতে পারে নাই, একটা ভোটের আগ্রহ এই দেশের মানুষের মধ্যে প্রচন্ডভাবে কাজ করতেছে। আপনি নির্বাচনে আসেন, আমরা এটা চাই, আমরা আগেও হাসিনার আমলেও চাইছি। কোনো অজুহাতে যদি আপনি না আসেন, এটা ওই সময়ের ইতিহাস বলবে যে তার ব্যাপারে দেশের জনগণ কি সিদ্ধান্ত গ্রহণ করে। আলাউদ্দিন মোহাম্মদ, আমাদের কাছে বিশেষ করে আমরা যারা গণমাধ্যম কর্মী, তাদের কাছে কিন্তু সাধারণ মানুষ, পরিচিত জনেরা জানতে চায় ফেব্রুয়ারি ইলেকশন হচ্ছে, এই আশঙ্কাটার জন্ম হচ্ছে কেন? এই আশঙ্কাটার জন্ম হচ্ছে কেন, এটার জন্য আপনি এই পাইলট ভাই যেটা বললেন যে আপনার একটা রাজনৈতিক যেই ন্যারেটিভস অথবা আমরা যেটা দেখি র‍্যাটোরিকের কারণেই মূলত এটা আশঙ্কার জন্ম হয়েছে। আমরা যদি দেখি আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রধান অধ্যাপক ইউনূস সাহেব কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন দিতে চাচ্ছেন, এবং পরবর্তীতে উনি যখন ঈদের আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এপ্রিল মাসকে একটা সম্ভাব্য টাইম লেন ধরলেন। তো এটাকে আমরা এক সপ্তাহ পরে লন্ডন বৈঠকের আপনার ইঙ্গিত দিলেন যেটা ফেব্রুয়ারিতে চলে আসতে পারে, শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষে। তো এই যে শর্ত সাপেক্ষে ইফ অ্যান্ড বাটের খেলা তো জনগণ বোঝে না, ইভেন রাজনৈতিক নেতাকর্মীরাও বোঝে না, এবং কিছু কিছু ক্ষেত্রে এই শর্ত সাপেক্ষের জায়গাটাকে আমাদের বুদ্ধিজীবীরা অনেকটা বিকৃত করে যে এখন আর এই অবস্থা থেকে সরে আসার কোনো সুযোগ নেই। না, অনেক অনেক মিডিয়া তো হেডলাইন করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এখন আমাদের সবচেয়ে বড় সংস্কারের যে জায়গাটা এখনো রয়ে গিয়েছে, ইভেন বিএনপিও যদি আগামী দিন ক্ষমতা আসে, তার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় যারা হবে যে মিডিয়া, সে মিডিয়া কিন্তু গতকাল একটা আপনি রিপোর্ট দেখেছেন কিনা যে এই একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে যে 15 বছরের একটা মূল্যায়ন করা হবে মিডিয়া কর্মীদের, এটা একটা বিষয় মূল্যায়ন করা হবে। আরেকটা বিষয় হলো যে মিডিয়া সংস্কার কমিশন, কামাল আহমেদের নেতৃত্বে যে কমিশন ছিল, এই কমিশনের সদস্যরা বলছেন এবং কমিশন প্রধান বলছেন যে তারা কমিশনে যে মানে সরকারকে যে প্রস্তাব দিয়েছেন যে এই যে সংস্কার দরকার, এখন তো সরকারি প্রস্তাবের পৃষ্ঠাই খুলে নাই। তাহলে গভর্নমেন্ট আপনার নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, আপনার এখন জুলাই মাস চলছে, গভর্নমেন্ট যদি এখনো মিডিয়া সংস্কারের দিকে হাত না দেয়, মিডিয়াটাতে কিন্তু এটা আপনি দরকার নেই, মিডিয়াটা কিন্তু এটা ওই ধর তক্তা মার পেরেক করে হয় না। মিডিয়াটা হলো জনমনে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে, এবং এটা সংস্কারও কিন্তু ধীরে ধীরে করতে হয়। এটা আজকে প্রতিষ্ঠানের প্রধানকে সরিয়ে দিবেন, আজকে সাংবাদিকদের সরিয়ে দিবেন, এটা হয়ে যাবে এরকম না। আসলে একটা যে মিডিয়ার যে ন্যারেটিভস একদিনে তৈরি হয় না, আবার এটাকে একদিনে বিলুপ্ত করা যায় না। বিএনপির এগেনস্টে, জামাত ইসলামের এগেনস্টে গত 15 বছর বিএনপি জামাত কোর্ট করে যে ন্যারেটিভস এস্টাবলিশ করা হয়েছে, যে সাংবাদিকরা লিখেছেন, অবচেতন সেই সাংবাদিকরা বিএনপির বিরুদ্ধে যে কোনো ধরনের, আপনি যদি এই প্রসঙ্গে একটা বিষয় দেখেন, মালয়েশিয়াতে 36 জন বাংলাদেশি আইএসকে টাকা পাঠানোর অভিযোগে আপনার তাদেরকে সেখান থেকে রাস্ট্রিকেট করা হচ্ছে, এবং কিছু মানুষকে হয়তো বা সেখানে আপনার
সাজা দেওয়া হবে, আটকে রাখা হবে। আপনি এই বিএনপি গভর্নমেন্ট এখনো ক্ষমতায় আসেনি, আমি বলবো যে কোনো গভর্নমেন্ট, পরবর্তী কোনো গভর্নমেন্ট এখনো ক্ষমতায় আসেনি, কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে যে আপনার একটা জঙ্গিবাদের যে কার্ড খেলার পুরনো প্রবণতা, এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সেখানকার হাইকমিশন যারা আছে, হাইকমিশন কিন্তু ওখানকার বাংলাদেশিদের তত্ত্বাবধায়ক একরকম, নিঃসন্দেহে তাদের কোনো যোগসূত্র আছে কিনা এটা খতিয়ে দেখা উচিত। কারণটা হলো যে আমরা দেখেছি যে এই আপনার আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনার হাইকমিশনগুলো কিন্তু সংস্কার হয় নাই, হ্যাঁ, মিডিয়াতে সংস্কার হয় নাই। হাইকমিশন সেখানে বাংলাদেশিদের দিয়ে বহির্বিশ্বে এই পলিটিক্যাল সংস্কারটাকে গুরুত্ব দিচ্ছে। এই খবরটা কিন্তু খুব অ্যালার্মিং, কারণ পরবর্তীতে বাংলাদেশ মানে ভারতের এখানে যে ন্যারেটিভ, আওয়ামী লীগের যে ন্যারেটিভ, এই খবর কিন্তু সেই ন্যারেটিভের পারপাস সার্ভ করছে অবশ্যই, এবং এই পারপাসের সাথে হাইকমিশন গুলো যুক্ত কিনা এখানকার মিডিয়া দীর্ঘদিন ধরে যারা রিপোর্ট করে একটা বিনা বিচারে অথবা একটা সাধারণ মানুষকে জঙ্গি বানিয়েছে, সেই জায়গার এই মিডিয়া সংস্কারের জায়গা, হাইকমিশন সংস্কারের জায়গা এবং বিদ্যমান যেই আপনার প্রতিষ্ঠানগুলো আছে, আবারও বলছি, ধরুন এই জায়গায় যদি এনশিওর না করতে পারেন, নির্বাচন সামনে আর পিছনে না, নির্বাচন হলে বাংলাদেশের সংকট আরো ঘনীভূত হবে। বরং আমাদের এই যে একটা গাঠনিক সুযোগ এখনো রয়ে গিয়েছে, আমরা বিএনপিকে অন্যান্য দলগুলোকে আহ্বান জানাতে চাই যে এই সময়টা কাজে লাগানোর, এই সময়টা যে যত ভালোভাবে কাজে লাগাতে পারবে, বাংলাদেশ রাষ্ট্রের আগামী দিনের গণতান্ত্রিক পথ চলা তত সুগম হবে। আর এটা যদি আমরা কোনোভাবে মিস করে ফেলি, যেই ক্ষমতায় আসবে সে একটা অগ্নিপিণ্ড হাতে নিয়ে ক্ষমতায় আসবে, এবং এটা খুব টাফ হবে আপনার বাংলাদেশ পরিচালনার তাদের জন্য। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, রয়েছেন এজমল হোসেন পাইলট, সাবেক সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল। এজমল হোসেন পাইলট, আমরা যে লক্ষ্য করলাম যে এনসিপি একটা পথযাত্রা করেছে, জুলাই পথযাত্রা, এবং হঠাৎ করে আমরা দেখলাম যে প্রচুর লোকজন হচ্ছে এবং অভাবনীয় লোকজন হচ্ছে। এবং আপনি জানেন যে এদের সংগঠন কিন্তু ওইভাবে নেই, এলাকা এলাকায় সংগঠন কমিটি বা রাজনৈতিক দলগুলো যে কাজটা করে, লোক ভাড়া করে নিয়ে আসে, ওদের ভাড়া করার লোকও নেই আমি যতটুকু জানি। কোনো ব্যক্তি বিশেষে সহযোগিতা করতে পারে, যেটা করে ভবিষ্যতে প্রার্থী হওয়ার জন্য করতে পারে, বাট এটা একটা লক্ষণীয় বিষয়। এইখানে একটা প্রশ্ন এসছে, আপনার দলের প্রসঙ্গে এসছে যে বিএনপির কাজকর্মে মানুষ হতাশ হয়ে নতুন করে আবার ভাবনার চিন্তা করছে, দেখে এনসিপি কি করে, কি বলবেন? একটা নতুন পার্টি, তাদের যে চিন্তা চেতনা এবং বৈশ্বিক পলিটিক্সের সাথে তারা যেভাবে এগিয়ে যেতে চাচ্ছে, সেক্ষেত্রে আমাদের পুরোপুরি সাপোর্ট আছে। মানুষ যদি মনে করে থাকে, দেশের জনগণ যদি মনে করে থাকে যে এনসিপি ভালো করবে, ভালো আসুক। এনসিপির সাথে এখনই বিএনপির তুলনা বা বিএনপি এনসিপিকে দমন করে রাখার এই মানসিকতা আমরা কখনোই পোষণ করি না। একটা গণ অভ্যুত্থানের পরে যে প্রেক্ষাপটটা তৈরি হলো এই দেশে, এই প্রেক্ষাপটে কিন্তু তাদের জন্ম বা সৃষ্টি। এই প্রেক্ষাপটটাকে সামনে নিয়ে মানুষের আগ্রহ থাকবে, খুবই স্বাভাবিক। এবং সেই আগ্রহটা এখন হতে পারে কখনো কখনো মানুষ একজনকে দেখতে যায়, কি বলে শুনতে যায়, তার মানে এটা না দেশের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। আপনি কেমন পলিটিশিয়ান, আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বক্তৃতা বিবৃতি,
এটা শোনার জন্য কিন্তু অনেক একটা লোক শ্রেণী যায়। আছে যে নতুন একটা মানুষ রাজনীতিতে রাইজিং পজিশনে আসছে বা আসতে চাচ্ছে, শুনি কি বলে, তার কথা এবং কাজে মিল আছে কিনা, এই একটা শ্রেণীও কিন্তু যাচ্ছে। আর আরেকটা হলো একটা গণ অভ্যুত্থানে এদেরকে মানুষ দেখেছে সাহসিকতার সাথে। এরা যখন এখন একটা এলাকায় যাচ্ছে, তা ওনাদেরকে দেখার বা ওনাদেরকে খুব কাছ থেকে দেখার, এটাও এই দেশের মানুষের একটা প্রবণতা আগ্রহ থাকে। আছে। পলিটিক্স কতটুকু করবে, এই পার্টির বুধ ভবিষ্যৎ কি, এটা অ্যানাদার কেস। এবং উনি যেটা বললেন, আওয়ামী লীগ যখন সৃষ্টি হলো তখন কিন্তু হাসিনা এই পার্টির প্রধান হবে কোনোদিন এটা কেউ ভাবেনি। বা বিএনপি যখন সৃষ্টি হবে বা হলো, হওয়ার পরে এই পার্টির হাল ধরবে বেগম খালেদা জিয়া, এটা বেগম খালেদা জিয়া বারবার বলছে যে আমি এটা চাই নাই বা আমার এটা যে কোনো একটা ভাবে হয়ে গেছে। এনসিপি তাকে আনা হয়েছে আর কি, তাকে জোর কিন্তু করে। টেনে নিয়ে আনা হয়েছে। এটা আপনি তো জানি। স্টুডেন্ট লিডার ছিলেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, ছাত্র দলে মূলত তাকে নিয়ে আসতে, মানে হুম। পলিটিক্সে নিয়ে আসলো কিন্তু ওনাকে। হুম। আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আলাউদ্দিন সাহেব কিন্তু বলতে পারবেন না যে এই এনসিপি কোনোদিন পারিবারিক রাজনীতির ট্যাগ খাবে কি না। এটা খুবই আনসার্টেন। হুম, হুম। এই পার্টির শেখ মুজিব জয়েন্ট সেক্রেটারি ছিল, একটু দেরি হবে বোধ ওদের পারিবারিক সেটা আনতে। ভিন্ন, সবই কারণ তো হলো দেরি হয়েছে। এরা সবাই না young না, তো। আপনার সবটাই তো দেরি হলো, কোনটা জি। দেরি হয় নাই? হুম, বেগম জি আসছে কত বছর পরে, হুম, হাসিনা আসছে কত বছর পরে, আপনি তো মাত্র 10 মাস হয় নাই। হুম। তাদের পার্টি 3 জি। মাস পরে মনে হচ্ছে 6-7। যাই হোক, যাচ্ছি না আমি এদিকে, তো যে জায়গায় আমি আসলাম আর কি। তো তাদের প্রতি মানুষের আগ্রহ থাকবে, তাদের কাছে মানুষের প্রত্যাশার জায়গা আছে অনেক, তাদের একটা সাপনিক পজিশনে কিন্তু আছে। ক্ষমতা যদি তারা আসে কখনো, এর ক্ষমতাটা পাওয়ার পর তাদেরকে আপনি ফাইনালি মাপতে পারবেন জি, এই দেশের জন্য তারা এখন যা বলছে তখন কতটুকু জি। করতে পারবে কি পারবে না। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এখন কিন্তু আমি স্বপ্নের কথা বলবো, কল্পনার কথা বলবো, আমি বাস্তবতা থেকে অনেক দূরে। একটা রাষ্ট্র পরিচালনার ভার যখন আপনার কাছে আসবে, তখন আপনার প্রতিটা তো শব্দ স্বপ্ন বাস্তবে সমাজ বদলায়, অবশ্যই বদলায়। বাস্তববাদরা সমাজ বদলায় না। কিন্তু স্বপ্ন আপনি যতটুকু দেখলেন, হুম। এর যদি কাছাকাছিও আপনি যেতে পারেন, সেক্ষেত্রে আপনি রান করবেন পলিটিক্সে। আর যদি কাছাকাছি যেতে না পারেন, অথবা একটা স্বপ্ন দেখালেন যে গণতন্ত্রের জি, মনস্কন্যা আমি পরবর্তীতে আসার পরে আপনি ভোট ছাড়াই মানে রাষ্ট্রীয় ক্ষমতায় বারবার থাকলেন, জি। এরকম পজিশনে যাই কেন, এই জন্য ওয়েট করতে হবে রাইট, ভাই। রাইট। এটা তো আজকে এখানে বসে আমি এনসিপির পলিটিক্যাল বুধ ভবিষ্যৎ কি সেটা এটা বলা কেউ মুশকিল। নির্ধারণ করতে পারবেন। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা এখানে নির্বাচনের সংখ্যা নিয়ে কথা বললাম, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা মানুষের এই প্রশ্নের কথা বললাম, কিন্তু এরপরও আমাদের স্বীকার করতেই হবে যে আসলে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে গেছে। যার যার আসনে দলের নেতারা সময় দিচ্ছেন, পথসভা করছেন, ব্যক্তিগত যোগাযোগ বাড়াচ্ছেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মিডিয়াও কিন্তু বিভিন্ন আসন নিয়ে নানান ধরনের খবর ছাপছে, প্রকাশ করছে, কে কে প্রার্থী, কার কি অবস্থান। কিন্তু বেশিরভাগ আসনে আমরা দেখছি আপনাদের দলের প্রার্থীদের কোনো নাম নেই। এর মানেটা স্পষ্ট যে আপনাদের দলের প্রার্থী সংকট রয়েছে। এই নিয়ে আপনাদের ভাবনাটা কি? এই যে সংকটটা রয়েছে, আপনারা যে কথাটা একটু আগে আলোচনা করলাম যে আপনাদের প্রচুর লোকজন হচ্ছে, যে কোনো কারণে হোক একটা আগ্রহ তৈরি হয়েছে, কারণটা যাই হোক না কেন, কিন্তু আপনাদের প্রার্থী না থাকলে তাহলে আপনারা নির্বাচনের মাঠে নামবেন কিভাবে? হ্যাঁ, নির্বাচনের মাঠে নামা একটা বিষয়, আর একটা বিষয় হলো যে প্রার্থী সংকট, যে শব্দটা বলতেন আপনি, সংকট হলো একটা ধারাবাহিক চলা প্রক্রিয়ার পর যখন একটা এমন সমস্যা আসে যে সমস্যা থেকে উত্তরণ সম্ভব না, সেটাকে আমরা বলি সংকট, যেটাকে ইংরেজিতে ক্রাইসিস বলে আর কি। আমি সংকটটা আসলে তো এই মুহূর্তের বলছি, না না, এই হয়তো মুহূর্তে হয়তো দেখা গেল 8 মাস পরে সমাধান আপনারা করবেন না, না, আমরা এখন সেই ভাবনাটাই জানতে চাচ্ছি। এখন আমরা আবারও বলছি যে যেই কথাটা বললাম যে খেলার রুল পরিবর্তন করতে চাই। আপনি যে জায়গা থেকে বলছেন আমরা সংকটে আছি, আমরা সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে দেখছি আমরা অপার সম্ভাবনার উপরে দাঁড়িয়ে আছি। আমরা এখন পর্যন্ত কেন্দ্রীয় কমিটির বাইরে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য কিছু কমিটি জমা দিয়েছি। এই পদযাত্রার পর ঠিক হবে যে আসলে আমাদের প্রতিটা জেলায় নেতৃত্বে কারা আসবে, হ্যাঁ, কারা নেতৃত্বে আসার মতো আপনার জি। এখানে আপনার তাদের সেই ক্যাপাসিটি আছে। এবং যেটা ভাই বললেন যে মানুষ আসলে বিভিন্নভাবে আগ্রহ ভরে দেখতে আসছেন, অথবা কেউ নির্বাচনের প্রার্থী হবেন সেজন্য তার শক্তিমত্তা সেখানে প্রদর্শন করছেন। আমরাও কিন্তু সেটাই বোঝার চেষ্টা করছি যে 64 ডিস্ট্রিক্ট কিন্তু কোথাও বাদ যাবে না, প্রতিটা ডিস্ট্রিক্টে
মানে কারা আছে, কারা এগিয়ে আসছে, কাদের পিছনে মানুষ আছে, কারা মানুষের আস্থার মধ্যে আছে। পার্টি অফিসে আসলো, পলিটিক্যাল স্ট্র্যাটেজিটাই টাকা নিয়ে আসলো, অথবা বিভিন্ন ভাবে যে হ্যাঁ আমি তো আমার এলাকা অনেক জনপ্রিয়, আমার বাবা এমপি ছিল, ওইটা না। বরং এলাকায় গিয়ে ওখানে আমরা সরেজমিনে আমাদের নেতা একক ব্যক্তি না, সবাই গিয়ে দেখে আসছেন যে ওই এলাকায় আসলে উনি আসলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তো সেই প্রেক্ষিতে আমরা আসলে বলছি না যে এটা সংকট, প্রথমত এটা সম্ভাবনা, বড় সম্ভাবনা। দ্বিতীয়ত হলো যে একটা রাজনৈতিক দল শুধুমাত্র নির্বাচন করবে, নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটাই মূল উদ্দেশ্য না। এটা একটা দ্বিমত আপনার সঙ্গে না, চূড়ান্ত উদ্দেশ্য এটা, চূড়ান্ত উদ্দেশ্য, হ্যাঁ, বাট এটা মূল উদ্দেশ্য বলছি না। কেন? আমাদের এখনকার যে রাজনীতি, এখনকার রাজনীতি হলো গণ অভ্যুত্থানের যে ভিত্তি, এই ভিত্তিটাকে জাগরুক রাখা প্রথমত। দ্বিতীয়ত হলো গণ অভ্যুত্থানের যেই একটা মানুষ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিসের জন্য গণ অভ্যুত্থান? স্কুলের ছেলে রাস্তা নেমে এসেছে, আপনার শিশু, একদম স্রেফ শিশু, 7-8 বছরের শিশু, আপনি দেখেছেন যে রিকশায় উঠে স্লোগান দিয়েছে, পুলিশকে মারতেছে, হাসিনার এগেনস্টে স্লোগান দিয়েছে, আওয়ামী লীগের এগেনস্টে স্লোগান দিয়েছে। সেই শিশুরা তো আগামী দিনে রাষ্ট্রে বসবাস করবে, তার জন্য সে কেন স্লোগানটা দিয়েছিল? এটা তো আপনি যদি ক্ষমতা চক্রের মধ্যে যদি আমরা অগাস্ট সেপ্টেম্বরে ঢুকে যেতাম, তাহলে তো ওই শিশু টোটালি আউট হয়ে যেত সিন থেকে, তাই তো হতো যেই ক্ষমতা আসতো। আমরা এই সময়টাকে এমন ভাবে তৈরি করতে চাচ্ছি যে এই শিশুকে আপনার এই প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা, রাজনৈতিক দলে অংশগ্রহণ করানো না। ওই শিশুটাকে, ওই কিশোরটাকে, ওই স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, তারা যে একটা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের জীবনের যে একটা আপনার গ্লোরিয়াস পার্ট, এই পার্টটাকে কিভাবে রাষ্ট্র পুনর্গঠনের সাথে অ্যালাইন করা যায়, সেই কাজটা হলো আমাদের এখনকার সবচেয়ে বড় কাজ, এবং আমরা বলছি মৌলিক কাজ। এবং এইটার উপর দাঁড়িয়ে, এইটার সাথে যারা যুক্ত আছেন, রাষ্ট্রের এই ক্রান্তি লগ্নে যারা রাষ্ট্রকে এবং আপনার ফেসিবাদ থেকে মুক্ত করেছেন যেই শক্তিটা, এই শক্তিটার সাথে আমরা রিকানেক্টেড হওয়ার মাধ্যমে যারা যারা আগ্রহী তাদেরকে নতুন সংগঠনে নিয়ে আসা, কারণ সেই চেতনা থেকে ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণ করা। এইটা যদি আমরা প্রাথমিক কাজ দেখি, সেই কাজে আমরা দেখব যে আমাদের প্রথম কাজ হলো এখন গণ অভ্যুত্থানের শক্তিটাকে সংগঠিত করে রাজনৈতিক রূপ দিয়ে রাষ্ট্রের পুনর্গঠনের অংশীদারিত্ব নিশ্চিত করা, যেটার মাধ্যমে আমরা জনগণের অংশীদারিত্ব, যেটা গণ অভ্যুত্থানের অন্যতম বড় চেতনা ছিল, যে জনগণ রাষ্ট্রের মধ্যে আদারাইজেশন, অপরায়ণ ফিল হবে না। তারা ফিল করবে যে আমি রাষ্ট্রের নাগরিক, এই রাষ্ট্র আমার, এই রাষ্ট্র ছেড়ে আমার কোথাও যাওয়ার জায়গা নেই, পৃথিবীর যেখানে যাই আমি বাংলাদেশের ফ্ল্যাগ, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা মানে ফিল করি। এই তাকে ওনারশিপ দেওয়া রাষ্ট্রের, এই কাজটা আমাদের মৌল কাজ। পরবর্তীতে যখন নির্বাচন আসবে, তখন মানুষ ঠিক করবে, আমাদের নেতাকর্মীরা ঠিক করবে, তৃণমূলের যে তারা আসলে কাকে নির্বাচিত করে সংসদে পাঠাতে চায়। আলাউদ্দিন মোহাম্মদ এবং এজমল হোসেন পাইলট, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।